না, গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। আপনি ভাবেন, এইমাত্র আমার কাছে এই ফোনটা দিয়েছে শহীদ ফাহমিনের মা। যেই শহীদ ফাহমিন শহীদ হয়েছে এই জুলাইতে, সে শহীদ হওয়ার পরে তার বুকে একটা রক্তাক্ত কবিতা পাওয়া গিয়েছিল। যেই কবিতাটা লিখে সে শহীদ হয়েছিল, আজকে তার মা খুঁজে তার একটা কবিতা নিয়ে এসেছেন। অনেকে জুলাইয়ের সাথে শাপলার কানেকশন খুঁজে পান না, আর আমার 9 ইন্টারে পড়ুয়া একটা বাচ্চাও শাপলার সাথে জুলাইয়ের কানেকশন খুঁজে পায়। ছোট একটা মাসুম বাচ্চা আমার, ও আমার শহীদ ফাহমিন, সে ছোট্ট একটা কবিতা লিখে গেছে। দেখেন তার মধ্যে সে শাপলার কথা কিভাবে বলছে। তার মা আমার পাশে দাঁড়িয়ে আছে, সে বলছে, তোমরা এসেছিলে দেশে, বলেছিলে দিবে শান্তি, কিন্তু দিলে কি? পিতামাতা হতাশ, এখন হচ্ছে এবার কি? বাড়লে কত হেফাজত, আর বলছো আবার কি? রং নাকি তারা পড়ে আছে, কাছে গেলেই নাকি বল, আর কত মিথ্যে কথা, ছাড়বে না তোমায় কেউ। বন্ধুরা আমার, শহীদ ফাহমিন যদি হেফাজতের কথা বুঝতে পারে, এই স্বপ্নের রং নাকি শুয়েছিল, এইরকম সুর মার্কা কথা যে বলে গিয়েছিল, ভারত ছাড়াই জমিনে আর তার কোথাও আস্তানা হয় নাই। আপনাদেরকে অত্যন্ত দুঃখ নিয়ে একটা জিনিস দেখাতে চাই। আজকের এই আমার দেশে 2 পেজ জুড়ে আপনারা একটু দেখেন, জাতীয় দৈনিক আমার দেশে আজকে অনেকগুলো স্টোরি করেছে। এর মধ্যে এই 2 পেজ যেখানে তারা স্টোরি করেছে, এই ছবিগুলো দেখেন। এই ছবিগুলোর মতো হাজারো হাজারো ছবি বাংলাদেশের মানুষের আর্কাইভে এখনো জমা আছে। আপনাদেরকে শুধু একটা কথা জানাতে চাই, হেফাজত গতকালকে বলেছে 92 জন শহীদের তালিকা প্রকাশ করেছে। এই 92 জন নাকি 2000 হবে, এইটা আমরা শাপলার শহীদ আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না। হেফাজত যদি পারতেন, তাহলে এই শহীদ হওয়ার পর হেফাজতের একটা অংশ যারা খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল। এই শাপলার মালিক শুধু একা হেফাজত নয়, এই শাপলা বাংলাদেশের গণমানুষের, এই শাপলা 18 কোটি বাঙালি মুসলমানের। এই ভাইরা আমার, মুক্তিযুদ্ধ যেরকম আমরা আওয়ামী লীগের হাতে ছেড়ে দেই নাই, এই জুলাই যেরকম একক কোন রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই, এই শাপলাও আমরা শুধু হেফাজতের ভাইদের কাছে ছেড়ে দেব না। তারা তাদের মতো বিচার চাইবে, তারা তাদের মতো বলবে, কিন্তু রাষ্ট্রকে বলতে চাই, হেফাজতেরই যদি এখন তালিকা করা লাগে, তাহলে রাষ্ট্রের কাছে জবাব চাই। যেই হেফাজত না, যেই শাপলা আপনাকে লড়াই করতে শিখালো। আপনি ভাবেন, আজকে এই কথাটা বলে আমরা শেষ করব, আমি শাপলার একজন যোদ্ধা। এই কথা বলতে বাংলাদেশের আজও লক্ষ লক্ষ মানুষের লজ্জা লাগে, ভয় লাগে। কারণ আমরা অনেকগুলো শাপলার শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তাদেরকে এখানে আনতে চেয়েছি। তারা দুটো কথা বলেছে। প্রথমত বলেছে, শাপলা আমাদেরকে গত 12 বছর একটা করে নাই, আমার সন্তানটা শহীদ হয়ে গেছে, আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই, ভবিষ্যতের বাংলাদেশে আমার বাকি সন্তানটাও যে লাশ হয়ে যাবে না তার গ্যারান্টি আমি পাই না। সুতরাং আমার একটা সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, আমি আমার বাকি সন্তানদের জীবন আর ঝুঁকিতে ফেলতে চাই না। বলতে চাই, সরকার আসার পরে জুলাই হওয়ার পরও এখনো তার শাপলার বিচার চাওয়ার জন্য শাপলা চত্বরে আসতে হবে কেন? বন্ধুরা আমার, আপনাদেরকে শুধু একটা স্মৃতি কথা মনে করাই। শাপলা চত্বরের দিন দুপুরে বিকাল থেকে আমি এখানে, আমার সাথে আমার বন্ধু বুরহান এখানে উপস্থিত আছে। আমরা 10-12 জন এখানে শাহজাহানপুর থেকে যখন ঢুকবার সময় আমি পাহাতে হয়ে, তারপরে আমার পায়ে ব্যান্ডেজ থাকে। আমি রাত 9টা থেকে 10টা পর্যন্ত এখানে আমরা বাইতুল মুকাররমের দিক থেকে মুহুর্মুহু গুলি, আমার ভাইয়েরা হাতে একটা পতাকা ছাড়া কিছু নাই, সমানে পুলিশের দিকে দৌড় দিচ্ছে। আমরা কোন দিকে যাবো জানো না। কতক্ষণ পরে দেখলাম একটা ভ্যানে 4টা লাশ এই শাপলা চত্বর নিয়ে আসা হয়েছে জানাজার জন্য। পুরো মানুষ দিশেহারা। আমি
আমি অসহায় হয়ে পড়লাম। সব থেকে অবাক হলো, আমার বাসা রামপুরে যাব, সব জায়গা থেকে ফোন করে বলা হচ্ছে প্রত্যেকটা মৌজা, গ্রামপুরা, মগবাজার, পল্টন, আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা সিএনজি থেকে, বাস থেকে মানুষকে চেক করে নামাচ্ছে, যার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, অথবা সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, তাকে আবার সেখানে বিধারক পিছানো হচ্ছে এবং তাকে পিটিয়ে পুলিশের কাছে দেওয়া হচ্ছে। বাসা থেকে বললো রামপুরে এসে না, এদিকে মা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপরে আমার বন্ধু বুরহান এখান থেকে রাত 10টায় বের করে আমার পায়ে ব্যান্ডেজ, তার এক আত্মীয়ের বাসায় কোথায় যেন আমাকে নিয়ে চলে গেছে। বন্ধুরা আমার, সারা রাত একটা মিনিট ঘুমাতে পারি না। শুধু একটা কথা বলি, ফজরের পর বিবিসি বাংলা তখন 6:30টায় সকাল এবং 7:30টায় 2টা সকালের প্রোগ্রাম করতো প্রভাতী এবং প্রত্যুষা নামে।